হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বাবর নামা নিয়ে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা SKBU অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত, তোমরা যারা যারা 5th সেমিস্টারে রয়েছো, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 7-এর খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে তোমাদের এবারে অর্থাৎ 5th সেমিস্টারের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে কোন টাইম পিরিয়ডটা রয়েছে, বিশেষত মেজর পেপারগুলোতে কোন টাইম পিরিয়ডটা রয়েছে, কি কি টপিক রয়েছে, সেই নিয়ে কিন্তু আমাদের স্যার প্রথমেই তোমাদের সিলেবাসের ওপরে বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। তো তোমরা যারা যারা এখনো ভিডিওটি দেখোনি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারো যে তোমাদের সিলেবাসে কি কি রয়েছে। ঠিক আছে, এছাড়াও তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে যুক্ত হবে, ক্লাস করবে এবং নোটস পত্র থেকে শুরু করে সাজেশন সমস্ত কিছু নেবে, তোমরা কিন্তু দেরি না করে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি, তোমরা যারা যারা 5th সেমিস্টারে রয়েছো তোমাদের যে কোর্স ফিটা প্রথমে রাখা হয়েছিল সেটা ছিল 1199 টাকা, কিন্তু এখন সেটাকে 50% অফে কেবলমাত্র 599 টাকা করা হয়েছে। তো তোমরা যারা যারা ভাবছো তোমরা আমাদের সাথে যুক্ত হবে, তোমরা কিন্তু দেরি না করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো এবারে আমরা আজকের আলোচনা শুরু করি। তো আজকের আলোচনার বিষয় কি, বাবর নামা নিয়ে। ঠিক আছে, তো বাবর নামার ক্ষেত্রে বলা যায় যে বাবর নামা কি, নামের মধ্যে বাবর আছে। বাবর কে ছিলেন? বাবর ছিলেন সেই সম্রাট যিনি ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন। ঠিক আছে, তো বাবরের সময়কাল এবং বাবর সম্পর্কে জানতে গেলে যে সাহিত্যিক উপাদানটা আমাদের সাহায্য করে তা হলো বাবর নামা। ঠিক আছে, এবং বলা যায় যে এই যে বাবর নামা, এই বাবর নামা কিন্তু সম্রাট বাবর নিজেই রচনা করেছিলেন এবং তিনি এই যে বাবর নামাটা রচনা করেছিলেন তিনি কিন্তু তার নিজের মাতৃভাষায় রচনা করেছিলেন। তো দেখো, এই ক্ষেত্রে বলা যায় যে বাবর নামা মুঘল আমলের ইতিহাসমূলক সাহিত্য হিসেবে সম্রাট বাবর রচিত তুজুক-ই-বাবরি বা বাবর নামার নাম প্রথমে উল্লেখ করা যায়। ঠিক আছে, তো বাবর নামার আরেক নাম তোমাদের মনে রাখতে হবে, সেটা হলো তুজুক-ই-বাবরি। ঠিক আছে, তো বাবর নামার আরেক নাম কি? তুজুক-ই-বাবরি। এবারে বলা যায় যে সম্রাট বাবর এই গ্রন্থটিকে কোন ভাষায় রচনা করেছিলেন। তো সম্রাট বাবর তার এই যে আত্মজীবনীটি তিনি কিন্তু তার মাতৃভাষা চাকতাই, এখানে একটু স্পেলিং গন্ডগোল আছে, এখানে ঘ হবে, তো চাকতাই তুর্কি ভাষায় তিনি এটি কিন্তু রচনা করেছিলেন। ঠিক আছে, তো এ থেকে কি বোঝা যায়, সম্রাট বাবর লেখাপড়া জানতেন, সেই জন্যই তিনি নিজের যে জীবনের ঘটনাবলী বা আত্মজীবনী নিজেই রচনা করেছিলেন। ঠিক আছে, তো সম্রাট বাবরের এই যে আত্মজীবনীটি, এই আত্মজীবনীটি কিন্তু ইতিহাসের দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ, কেননা এই গ্রন্থটি থেকেই সেই সময়ের নানা তথ্য জানা যায়। সুতরাং এই গ্রন্থের ঐতিহাসিক গুরুত্বকে বিবেচনা করে এই গ্রন্থটি কিন্তু পরবর্তীকালে 4 বার ফার্সিতে অনুবাদ হয়েছিল। ঠিক আছে, তো যারা যারা এই ফার্সিতে অনুবাদ করেছিল এই গ্রন্থটিকে, তাদের মধ্যে অন্যতম হলেন জৈন খাঁ, পেয়ান্দা হাসান এবং আব্দুর রহিম খান এবং কি মীর আবু তালিব। ঠিক আছে, এই গ্রন্থটা 4 বার ফার্সিতে অনুবাদ হয়েছিল এবং বলা যায় প্রথমবারের যে অনুবাদ সেটা কিন্তু বাবরের সময়কালেই হয়েছিল তুর্কি থেকে ফার্সি ভাষায়। ঠিক আছে, তারপরে জৈন খাঁজে পেয়ান্দা হাসান ছিলেন, তিনি কিন্তু হুমায়ুনের আমলে এই গ্রন্থটিকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। এছাড়া আকবরের আমলে আব্দুর রহিম খান এই গ্রন্থটিকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। তারপরে শাহজাহানের আমলে মীর আবু তালিব এই গ্রন্থটিকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। ঠিক আছে, এরপরে এই গ্রন্থটিকে ইংরেজি ভাষায়ও অনুবাদ করা হয়েছিল এবং ইংরেজি ভাষায় যারা যারা অনুবাদ করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন শ্রীমতী A.S. বিভারেজ। ঠিক আছে, তো তার যে অনুবাদ, তার অনুবাদকে যথেষ্ট প্রাধান্য দেওয়া হয়। এবারে আমরা আলোচনা করব তার এই যে আত্মজীবনী বা বাবর নামা, এর থেকে আমরা কি কি বিষয় জানতে পারি। ঠিক আছে, অর্থাৎ ঐতিহাসিক গুরুত্ব। তো প্রথমত কি, বাবর নামা তিনি নিজেই লিখেছিলেন, তাহলে কি এই গ্রন্থ থেকে তার জীবনের সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু আমরা জানতে পারি। তো প্রথমত বলা যায় যে
বাবরের জীবন কত, অর্থাৎ বাবরের জন্ম, শৈশব, যৌবন এবং কি বিভিন্ন যুদ্ধ বিগ্রহ, সাফল্য, ব্যর্থতা, অপকট বর্ণনা কিন্তু পাওয়া যায়। অর্থাৎ তার যে সমগ্র জীবনকাল, ঠিক আছে, তার যে সংঘর্ষ, তিনি যে যুদ্ধগুলো সংগঠিত করেছিলেন বা যে যে যুদ্ধে তিনি জড়িয়ে পড়েছিলেন, সেই যুদ্ধগুলি, সেই যুদ্ধের কোনো কোনো যুদ্ধের ব্যর্থতা, সাফল্য, সমস্ত কিছু তথ্যই কিন্তু আমরা এই গ্রন্থ থেকে জানতে পারি। তারপরে দ্বিতীয় ধর্মের ক্ষেত্রে বলা যায় যে রাজনৈতিক অবস্থা, অর্থাৎ ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার সময়কার রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন রাজ্য ও শাসকদের বিবরণ কিন্তু এই গ্রন্থ থেকে আমরা জানতে পারি। অর্থাৎ তিনি যে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন, সেই সময়কালে ভারতের যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থাৎ কোন কোন অঞ্চলে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল, তাদের শাসক কে ছিলেন, সেই সম্পর্কে জানা যায় এবং কোন পরিস্থিতিতে তিনি মধ্য এশিয়া থেকে ভারতবর্ষে এসেছিলেন, হ্যাঁ, ভারতবর্ষে সাম্রাজ্যের সূচনা করেছিলেন, তাও কিন্তু জানা যায়। রাজনৈতিক অবস্থা জানা যায় এই গ্রন্থ থেকে। তারপরে তৃতীয় ধর্মের ক্ষেত্রে বলা যায় যে ভূগোল ও প্রকৃতি। তো এ থেকে বলা যায় যে ভারত ও মধ্য এশিয়ার ভৌগোলিক বৈশিষ্ট্য, উদ্ভিদ, প্রাণীকুল, নদী, পর্বত, বন, জঙ্গল, ফলমূল এবং আবহাওয়া সম্পর্কে বিশদ বর্ণনা পাওয়া যায়। অর্থাৎ তার এই যে গ্রন্থ, এই গ্রন্থের একটি অন্যতম প্রধান দিক হলো যে সম্রাট বাবর তার এই গ্রন্থে রাজনৈতিক এবং সামাজিক অবস্থার পাশাপাশি যে প্রাকৃতিক বিষয়, সেই প্রাকৃতিক বিষয়গুলিকে তিনি কিন্তু তার আত্মজীবনীতে স্থান দিয়েছিলেন। অর্থাৎ তার এই যে আত্মজীবনী, এই আত্মজীবনী থেকে আমরা কিন্তু মধ্য এশিয়া এবং ভারতবর্ষের উভয়ের প্রাকৃতিক যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য সম্পর্কে জানতে পারি। অর্থাৎ ভারতবর্ষের কী রকমের আবহাওয়া ছিল, মধ্য এশিয়ায় কীরকম আবহাওয়া, ভারতবর্ষের যে প্রাণীকুল, উদ্ভিদগত বৈচিত্র্য, সেই সমস্ত তথ্য, অর্থাৎ প্রাকৃতিক যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য আমরা কিন্তু এই গ্রন্থ থেকে জানতে পারি। তো এই হলো বাবরের এই যে বাবরনামা গ্রন্থ, এই বাবরনামা গ্রন্থের অন্যতম একটি প্রধান দিক, ঠিক আছে। তারপরে রয়েছে সমাজ ও সংস্কৃতি। তো এক্ষেত্রে বলা যায় যে তৎকালীন সমাজের রীতিনীতি, মানুষের জীবনযাপন, পোশাক পরিচ্ছদ, পেশা এবং সংস্কৃতি সম্পর্কে নানা তথ্য জানা যায়। অর্থাৎ তার যে এই বাবরনামা গ্রন্থ, এই বাবরনামা গ্রন্থ থেকে তৎকালীন ভারতবর্ষের যে সমাজ ও সংস্কৃতি ছিল, তাও কিন্তু আমরা জানতে পারি। যেমন সমাজের বিভিন্ন রীতিনীতি, হ্যাঁ, বিশেষ করে যে ভারতীয়দের পোশাক পরিচ্ছদ, এই সম্পর্কে কিন্তু জানতে পারি তার এই গ্রন্থ থেকে। তারপরে বলা হয়েছে যে ব্যক্তিগত ভাবনা ও অনুভূতি। তো এক্ষেত্রে বলা হয়েছে যে বাবরের নিজের অনুভূতি, প্রকৃতি প্রেম, কাব্য চর্চা এবং ব্যক্তিগত সম্পর্কের প্রকাশ পাওয়া যায়, ঠিক আছে। অর্থাৎ তার যে ব্যক্তিগত চরিত্র, তিনি ব্যক্তিগত দিক থেকে কেমন মানুষ ছিলেন, সেই সম্পর্কেই কিন্তু জানা যায়। বিশেষ করে তিনি যে প্রকৃতি প্রেমিক ছিলেন, প্রকৃতির প্রতি তার যে এক গভীর অনুভব বা ভাবনা ছিল, সেই সম্পর্কেও কিন্তু আমরা এই গ্রন্থ থেকে জানতে পারি, ঠিক আছে। তো সব মিলিয়ে বলা যায় যে সম্রাট বাবরের জীবন কাহিনীর পাশাপাশি তৎকালীন যে সময়, সেই সময়ে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমস্ত কিছু সম্পর্কে আমরা এই গ্রন্থ থেকে জানতে পারি। কিন্তু এই গ্রন্থটির একটি ত্রুটি বিচ্যুতিও রয়েছে। যেমন বিভিন্ন ঐতিহাসিকরা বলেছিলেন যে সম্রাট বাবর সদ্য ভারতবর্ষে এসেছিলেন এবং শাসন শুরু করেছিলেন, ফলে ভারতবর্ষের যে ভাষা এবং মানুষের জীবনযাপনের যে রীতিনীতি, তা কিন্তু তিনি তেমনভাবে জানতেন না। সুতরাং তার এই যে গ্রন্থ, এই গ্রন্থের উপর একেবারে মানে নির্ভরযোগ্য, একেবারে ত্রুটি ভুল থাকবে না এমন নয়। এই গ্রন্থের একটি সমালোচনা করেছেন বিভিন্ন ঐতিহাসিকরা, অর্থাৎ এই গ্রন্থটির ওপর চোখ বন্ধ করে বিশ্বাস না করা, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে এই গ্রন্থটি তৎকালীন সময়ের ইতিহাস জানার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।